আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সারা দেশে করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে আজ। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। এর আগে গতকাল সোমবার বিকেলে সারা দেশে করোনার দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরুর কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গেল 7 ও 8 আগস্ট যারা প্রথম ডোজে টিকা নিয়েছিলেন মঙ্গলবার তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রতিটি কেন্দ্রে 700 জনকে দেয়া হচ্ছে এই টিকা। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গেল 7 ও 8 আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আজ তাদের টিকা দেওয়া হচ্ছে। একইভাবে যারা 9 ও 10 আগস্ট টিকা গ্রহণ করেছিলেন তারা 8 সেপ্টেম্বর এবং যারা 11 ও 12 আগস্ট প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা 9 সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। প্রথম ডোজটাও স্যার ভালো ছিল আর কি, তারপর যে দ্বিতীয় ডোজটা স্যার অনেক ভালো আর কি। সরকারকে অনেক ধন্যবাদ। প্রথম ডোজ নিয়েছি কোনো সমস্যা হয় নাই, আজকে টিকা দ্বিতীয় ডোজ নিয়েছি কোনো সমস্যা নাই। আমরা টিকা নিয়ে অনেক ধন্যবাদ। প্রথম ডোজ নেওয়ার পরে হালকা একটু জ্বর ভাব লাগছিল, তারপর আর কোনো সমস্যা নেই। দ্বিতীয় ডোজ আজকে নিলাম, এখন তো আর বলতে পারতেছি না কোনো সমস্যা নেই। টিকা নিতে পারে ভালো আনন্দ লাগছে যে আমরা বিনামূল্যে টিকাটা পাইছি। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসা মানুষজন সকাল থেকে প্রথম ডোজের টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে অপেক্ষা করেন। আমরা প্রথম ডোজটা যেভাবে শান্তিপূর্ণভাবে দিতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং সেকেন্ড ডোজ আমরা সুন্দর সুস্থ শৃঙ্খলভাবে দিচ্ছি বিধে আমরা খুব আনন্দ। প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য শরীরে জ্বর অনুভব হলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নিতে আসা নারী ও পুরুষদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিয়ম নীতি মেনে সকলকে সুশৃঙ্খলভাবে টিকা নিতে সার্বক্ষণিক সহযোগিতা করছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজকে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। আজকে আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে হচ্ছে। প্রথমে একটু ক্রাউড হয়ে গেছিল, বাট এখন খুবই সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ সম্মান বা সুন্দরভাবে টিকা নিচ্ছে। কোভিড-19 মহামারী নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে প্রথম পর্যায়ের পর সারা দেশে শুরু হলো গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব। সরকারি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ। চলমান থাকুক করোনার বিরুদ্ধে গণটিকাদানের এ বৈপ্লবিক উদ্যোগ, এমনটাই প্রত্যাশা গণমানুষের। শরীয়তুল্লাহ, আনন্দ টিভি, ঢাকা। দেশজুড়ে শুরু হয়েছে ভেজাল বিরোধী অভিযান। এরই অংশ হিসেবে রাজধানী মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব 2। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 2 এর উপপরিচালক মেজর রুহুল আমিন সহ অন্যান্য কর্মকর্তাগণ। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম। এ সময় খাদ্যে ভেজাল ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় 3টি হোটেলকে 2 লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার রান্না করা এবং সেটা পরিবেশন করার দায়ে আমরা এখানে অভিযান পরিচালনা করতে আসছি এবং অভিযান পরিচালনা শেষে আমরা 3টি দোকানে 2 লাখ জরিমানা করেছি। এখানে খাবার যেখানে রান্না করা হয় সেখানকার পরিবেশের মান অত্যন্ত নোংরা এবং একই ফ্রিজের ভিতরে রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসাথে রাখা হয়েছে, যেটা আমাদের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় শুরু হলো দ্বিতীয় দফার তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় মামলার 15 আসামিকে। আদালতে 3 সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিন, শওকত আলী ও সাইফুল আফসার আবুইয়ার হাজিরা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মঙ্গলবার সকাল 10টায় প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিনকে জেরার মধ্য দিয়ে শুরু হয় আদালতের কার্যক্রম। 2019 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 33 মাসে প্রশাসনে 1,40,860টি পদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে তিনি তথ্য জানান। এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। বাংলাদেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙ্গাবালী, এখানে 1.5 লক্ষাধিক মানুষের বসবাস। বড় বাইশদিয়া, ছোট বাইশদিয়া, রাঙ্গাবালী, চালিতাবুনিয়া, মৌডুবি ও চরমন্তাজ সহ 6টি বিচ্ছিন্ন ইউনিয়ন নিয়ে গঠিত রাঙ্গাবালী উপজেলা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গাবালীর 24,000 পরিবারকে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। এ পর্যন্ত 2,500 ঘরে দেয়া হয়েছে মিটার সংযোগ। স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ সংযোগের ফলে ব্যবসা প্রতিষ্ঠান সহ এর সুফল ভোগ করবে সকল শ্রেণী পেশার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী
বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। আমরা এই ব্যাপারে অত্যন্ত খুশি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। আসলে এটা একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। আশা করতেছি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ সমাপ্ত করতে পারবো এবং 12 তারিখে আনুষ্ঠানিকভাবে এই লাইন চালু হবে। সোমবার নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ। লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি, পিবিআই এবং ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। ময়মনসিংহের মুক্তারগাছা উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করল বিএনপির অপর একটি অংশ। সোমবার উপজেলা দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি নেতা জাকির হোসেন বাবলু তার ব্যক্তির স্বার্থে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বলে অভিযোগ এনে তা বাতিলের দাবি জানান সংবাদ সম্মেলনের বক্তারা। অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরলেন ভারতীয় 3 নাগরিক। মঙ্গলবার দুপুর 12টায় তাদের ভারত হিলি ইমিগ্রেশনের ওসি শিপ্রা রায়ের নিকট হস্তান্তর করে হিলি ইমিগ্রেশন বাংলাদেশ। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। যারা ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছিল, বাংলাদেশে জেল হেফাজতে ছিল, তাদের মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের কাছে কাগজপত্র আসে। হিলি আইসিপি ওসি হিলি আইসিপি বাংলাদেশ, ওনার কাছ থেকে আমি রিসিভ করলাম। তারা সাজা ভোগ শেষে বিজেপি বিএসএফ এর মধ্যে সমন্বয় মিটিংয়ের মাধ্যমে পূর্বে নির্ধারিত আজকের ডেটের মাধ্যমে তারা ভারতীয় হিলি ইমিগ্রেশন ওসি ওনার কাছে আমরা 3 জনকেই প্রত্যাবর্তন করলাম। কক্সবাজারের পেকুয়ার মগনামায় সাংবাদিক হাশেমের স্কুল ও কলেজ পড়ুয়া 2 পুত্র সহ পরিবারের 5 সদস্যকে আসামি করে পৃথক মামলা দায়ের করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখা। প্রতিবাদ সমাবেশে মামলা প্রত্যাহার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান ফোরামের নেতারা। মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা টাঙ্গাইল জেলার সকল উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা। কর্মশালাটি আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহমদ সরকার। করোনার প্রভাবে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় খুলনার শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণও মুখিয়ে রয়েছেন পাঠদান চালুর অপেক্ষায়। খুলনায় পাঠদানে প্রস্তুত রয়েছে 1159টি প্রাথমিক বিদ্যালয়, 420টি মাধ্যমিক বিদ্যালয় এবং 73টি কলেজ। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রায় 1.5 বছর। ফলে শিক্ষার্থীরা পার করে অলস সময়। শিক্ষক শিক্ষার্থীদের সমাগম না থাকায় অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। টিকাদান কর্মসূচি চালু করায় করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় আসছে 12 সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় দেশে বিভাগীয় নগরী খুলনার স্কুল ও কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করতে মুখিয়ে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণায় উৎফুল্ল খুলনার শিক্ষার্থীরা। স্কুল কলেজ খুলে দেবে, অনেক ভালো লাগছে। সরকার স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য বলছে, 12 তারিখ মানে অর্ডার ডেট দিয়েছে, সেজন্য আসলাম ভর্তি হতে। বসে নেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরাও। খুলবে প্রিয় শিক্ষাঙ্গন, প্রস্তুতির দায়িত্ব যেন তাদের নাড়া দেয় মনে। আমাদের কলেজ খুলবে, আমাদের শিক্ষক এবং প্রিন্সিপাল স্যার বলাতে আমাদের কলেজের প্রত্যেকটা রুম আমরা পরিষ্কার করতেছি। আমরা 25টা রুম পরিষ্কার করছি। খুলনায় পাঠদানে প্রস্তুত রয়েছে 1159টি প্রাথমিক বিদ্যালয়, 420টি মাধ্যমিক বিদ্যালয় এবং 73টি কলেজ। সরকারি নির্দেশনা পেলে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবেন বলে জানান প্রতিষ্ঠান প্রধানগণ। আমাদের স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, শিক্ষকদের জানিয়েছি এবং ছাত্ররাও অবগত হয়েছে। আমাদের সমস্ত পরিকল্পনাই প্রায় প্রস্তুত। আমাদের সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা তারা সবাই টিকা গ্রহণ করেছে এবং আমরা সরকারি নির্দেশনা পেলে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনেই আমরা
প্রতিষ্ঠান চালু করতে পারবে। মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালুর সকল প্রস্তুতি সম্পন্ন। মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত পেলে 12 সেপ্টেম্বর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। আগামী 12 তারিখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো এবং পরবর্তীতে আমাদের মহাপরিচালক স্যার এবং পরিচালক মাধ্যমিক স্যারের সাথে আমাদের মিটিং হয়েছে, সেখানেও স্যাররা একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা আগামী 12 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারব। জ্ঞান অর্জনের লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার বিভিন্ন পদ্ধতি প্রয়োগে জীবনকে উৎকর্ষমণ্ডিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে কেটে গেছে অন্ধকার। শিক্ষার আলোয় আলোকিত হবে সর্বক্ষেত্র। করোনার ধকল সামলে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হবে শিক্ষাঙ্গন, এমনই প্রত্যাশা অভিভাবক সহ সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করে পৌর কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন পৌর মেয়র নায়ার কবির। এ সময় বিভিন্ন জলাশয়, ড্রেন ও অলিগলিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি মশক নিধনে স্প্রে ও গ্যাস প্রয়োগ করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার লাকসামের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ভোর থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় 2 মাদক কারবারিকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ইয়াবা সহ মাদক বিক্রি নগদ 1,80,000 টাকা জব্দ করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে গোপালপুর ইউনিয়নে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল কাজী গোলাম রসুল 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত কল্যাণ কেন্দ্রটির উদ্বোধন করেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কুমিল্লায় গেল 5 সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে নিজের শ্বশুর ও শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে পুত্রবধূ নাজমুন নাহার চৌধুরী শিউলি ও তার চাচাতো ভাই জহিরুল ইসলাম সানি এবং তার বন্ধু মেহেদি। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে শিউলি সহ 3 ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার বেলা 11টায় কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম। এবারে আবহাওয়ার সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের উপকূল এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। এতে সমুদ্র বন্দরগুলোকে মঙ্গলবারও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।